রাত পোহালেই চাচাতো ভাইয়ের সাথে বিয়ে হবে নীলা মির্জার। সে খুশিতে ঘুমাতে পারছে না। সে কত ঝড়ঝাপটা পার করে সে কাল সুখের মুখ দেখতে পাবে তা কেবল সেই জানে। ছোট থেকে যাকে ভালোবেসে এসেছে, কাল তার সাথেই বিয়ে হবে, কথাটি ভাবতে এক শিহরণ বয়ে যাচ্ছে নীলার শরীর দিয়ে। চলুন পরিচয়টা দিয়ে নেই। নীলা মির্জা হলো মির্জা পরিবারের একমাত্র মেয়ে, তাই সে সবার আদরের। তার বাবার নাম নিলয় মির্জা আর মায়ের নাম লায়লা ইসলাম। নিলয় মির্জারা 3 ভাই। নিলয় মির্জা হলো মেঝো, আর ওনার বড় ভাইয়ের নাম ইমরান মির্জা এবং তার স্ত্রীর নাম ইরিন। ইমরান মির্জার 2 ছেলে, একজনের নাম ইরফান মির্জা, আরেকজনের নাম ইবাদ মির্জা। ইরফান সবে পড়াশোনা শেষ করে প্যারিস থেকে বাংলাদেশে ফিরেছে এবং বাবার ব্যবসায় হাত লাগিয়েছে। তার বয়স 27 বছর, লম্বায় 5 ফুট 8, গায়ের রং শ্যামলা, তারপরেও কোনো মেয়ের নজর কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। মূলত তার সাথে নীলার বিয়ে হবে। আর ইবাদের বয়স 10 বছর। নিলয় মির্জার ছোট ভাইয়ের নাম আকাশ মির্জা এবং স্ত্রীর নাম রুবিনা আক্তার। আকাশ মির্জার এক ছেলে যার নাম আবির মির্জা, সে ঢাকা মেডিকেলে ডাক্তারি নিয়ে পড়াশোনা করছে। বয়স তার 26। 3 ভাই মিলে এক কোম্পানি চালায়, আর তাছাড়াও নিজেদের ব্যক্তিগত দোকান আছে যা কর্মচারীরা দেখভাল করে। বেশ নামডাক আছে তাদের এই শহরে। পুরান ঢাকার ফরিদাবাদ এলাকায় থাকে তারা। নিজস্ব দোতলা বাড়ি যা 3 ভাই মিলে বানিয়েছে এবং এখনও যৌথভাবে বসবাস করে যাচ্ছে। না, ঘুম আসছে না, শুধু শুধু শুয়ে থেকে লাভ নেই। কথাটি বলে আলসেমি ছেড়ে উঠে বসল নীলা। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল ভোর 3টা বাজে। চারিদিকে অন্ধকার এবং ঘন কুয়াশার আচ্ছন্ন। এখন তেমন শীত পড়েনি, কেবল শীতের আভাস, তাতেই এই অবস্থা। নীলা বিছানা ছেড়ে সুইচ বোর্ডের দিকে গেল এবং রুমের লাইট জ্বালিয়ে ফেলল। তারপর আস্তে আস্তে হেঁটে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। পরনে তার লং টপ যার হাতা কবজি পর্যন্ত এবং নর্মাল পায়জামা। ওড়না সোফার উপরে রাখা। নীলা নিজেকে বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল। গোল গাল চেহারার মাঝে খাড়া নাক, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, কোমর পর্যন্ত লম্বা চুল। হাসলেই বাম পাশের গ্যাজা দাঁত দেখা যায় এবং তাকে যেন ভালোই মানিয়েছে এই গ্যাজা দাঁতে। নীলার বয়স 21 বছর। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স 3rd ইয়ারে অর্থনীতি বিভাগে পড়াশোনা করছে। অনেক স্বপ্ন ছিল দেশের বাইরে যাবার, কিন্তু ইরফান না করেছে বিধায় যায়নি। ভালোবাসার মানুষটির জন্য এতটুকু তো করতেই পারে। পড়াশোনার পাশাপাশি সে বাবার কোম্পানি দেখে মাঝে মধ্যে, একমাত্র মেয়ে তো তাই। কিন্তু পেশায় তার শিক্ষিকা হবার ইচ্ছে এবং চাকরির জন্য পড়াশোনাও শুরু করে দিয়েছে। সে খুব প্রতিবাদী এবং সাহসী একজন মেয়ে। কথায় কথায় কান্না করা যেন তার সহ্য হয় না। নীলা সোফার উপরে থেকে ওড়না নিয়ে মাথায় ঘোমটার মতন করে দিল। এখন তাকে অনেকটা বউ বউ লাগছে। নিজেকে দেখে নিজেই লজ্জা পেয়ে গেল। তাড়াতাড়ি করে বিছানায় বালিশের পাশে থাকা ফোন হাতে নিয়ে টপাটপ করে নিজের কয়েকটা ছবি তুলে নিল। সে আবার খুব স্বপ্রেমী। নিজেকে সে সব থেকে বেশি ভালোবাসে, তাই তো সবসময় খুশি। তারপর হোয়াটসঅ্যাপে গিয়ে নিজের বেস্ট ফ্রেন্ডকে মেসেজ দিল, কিন্তু আশ্চর্যজনকভাবে তার বেস্ট ফ্রেন্ড এখনও তার আগের মেসেজে রিপ্লাই দেয়নি। গত 3 দিন যাবৎ সে তার বেস্ট ফ্রেন্ডকে মেসেজ দিয়ে যাচ্ছিল, কিন্তু কোনো উত্তর পায়নি। তার বেস্ট ফ্রেন্ডের নাম আরশি ইসলাম। নীলা বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে মেসেজের রিপ্লাই না পেয়ে মনক্ষুণ্ণ হয়ে বিছানায় বসে পড়ে, কিন্তু পরক্ষণেই ফোনের ওয়ালপেপারে দৃশ্যে যেতেই মন ভালো হয়ে ওঠে, কারণ সেখানেই তো তার সুখ ভালোবাসা ভেসে আছে। প্যারিসের 7ম অ্যারোন্ডিসমেন্টে আইফেল টাওয়ারের থেকে অনেকটা দূরে নিজস্ব অ্যাপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে আছে মিহাল খান। সে এখানে তার পরিবারের সমেত বসবাস করে। জানালার সামনে দাঁড়ালেই পুরো ক্যাম্প ডি মার্স আর আইফেল টাওয়ার এক নজরে দেখা দেয়। প্যারিস শহরের নরম সকালবেলার আলো তার ঘরে সবসময় একটা কাব্যিক ছোঁয়া এনে দেয়। তার বাসার নিচের রাস্তাটা ঠিক সিনেমার মতো। পাথরের রাস্তা, পাশেই ছোট একটা বেকারি যেখানে সকালবেলা ক্রোসান্টের গন্ধ ভেসে আসে। আমেরিকান ইউনিভার্সিটি অফ প্যারিসে সে ইকোনমিক্স বিভাগের অধ্যাপক। অবশ্য একসময় সে এই ইউনিভার্সিটির টিচার ছিল। তার বাড়ি থেকে এইউপি খুব কাছেই, গাড়ি দিয়ে গেলে সর্বোচ্চ 6 কি 7 মিনিট। বয়স তার 30, উচ্চতায় 6 ফুট হবে, গায়ের রং উজ্জ্বল। চোখের সামনে এত সুন্দর দৃশ্য থাকতেও তার চোখে স্পষ্ট প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে, যার কারণ কেবল সে এবং আর একজন ব্যক্তিই জানে। বাকিটা পরিচয় গল্পে পাওয়া যাবে।
সম্পূর্ণ মির্জা বাড়ি ফুল এবং লাইট দিয়ে সাজানো, আর সাজানো থাকবেই বা না কেন। বাড়ির বড় ছেলে এবং একমাত্র মেয়ের বিয়ে হচ্ছে বলে কথা। অবশ্য বিয়েটা এখন খুবই সাধারণভাবে হবে। কাল বিকেলে গায়ে হলুদ হয়ে গেছে ঘরোয়াভাবে, আজ দুপুরে আক্ত করানো হবে। মাস দেড়েক পর ঘটা করে অনুষ্ঠান হবে। সকাল থেকেই সবাই কাজে ব্যস্ত, বাড়ি ভর্তি কুটুম। ঘটা করে অনুষ্ঠান না হলেও বাড়ি কুটুম দিয়ে ভরে গেছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, যাদের না বললেই নয় সবাই উপস্থিত আছেন। বাবুর্চিরা বাগান ঘরে রান্না করছে। মানুষদেরকে বাগান এবং ছাদে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। নীলা নিজ ঘরে বসে আছে। তার ঘরে তার সকল বান্ধবী এবং কাজিনরা মিলে আড্ডা দিচ্ছে। পার্লারের মহিলা তাকে সাজিয়ে দিচ্ছে। ইরফান বেশি সাজ পছন্দ করে না বলে নীলা তেমন সাজলো না। তার আবার সাজগোজ খুব পছন্দ, কিন্তু নিজের পছন্দের মানুষের জন্য নিজ পছন্দকে প্রায়শই নীলা বিসর্জন দিতে দ্বিধাবোধ করে না। তার নামে যেমন নীল আছে তেমনি তার মনেও আছে, অর্থাৎ তার নীল রং ভীষণ প্রিয়। ছোটবেলা থেকেই শখ ছিল নিজের বিয়েতে সে নীল রঙের শাড়ি পরবে। অন্য মেয়েদের ছোটবেলায় স্বপ্ন থাকে বিয়ের সময় লাল টুকটুকে শাড়ি পরবে, কিন্তু সে আবার একটু ভিন্ন ছিল। কিন্তু ইরফানের নীল রং একদম পছন্দ না, তাই ইরফানের জন্য আজ সে খয়েরি রঙের শাড়ি পরল। নিজের পছন্দের মানুষের সাথে বিয়ে হচ্ছে, এর থেকে বেশি আর কি লাগে। টুংটাং করে মেসেজের নোটিফিকেশন এলো নীলার ফোনে। তার ফোন ড্রেসিং টেবিলের উপরেই রাখা ছিল। নীলা যেই না নিজের ফোন নেওয়ার জন্য হাত বাড়ায়, অমনি তার খালাতো বোন রুমি তার ফোন নিয়ে নেয় এবং মজার ছলে বলে, তারা না না নীলু, আজ তোকে ফোন দিচ্ছি না। বিয়ের পর নিজের প্রাণপ্রিয় বরের সাথে অনেক কথা বলতে পারবি। এখন শুধু অপেক্ষা কর। এত উতলা হলে চলবে? দুজনেই সমবয়সী। রুমির কথার প্রেক্ষিতে নীলা কিছু বলল না, কেবল লাজুক হাসলো, কিন্তু মনটা আনচান করছে। কাল রাত থেকে আর তার ইরফানের সাথে কথা বলা হয়নি, কিন্তু কিছুক্ষণ পর যে মানুষটি সম্পূর্ণরূপে তার হয়ে যাবে, সেই মানুষটির সাথে কথা বলার জন্য না হয় আরও কিছুক্ষণ অপেক্ষা করল সে। তার সাজ সম্পূর্ণ করে পার্লারের মহিলারা যেতে না যেতেই নীলা নিজের ক্লাসমেট ইকরাকে বলল, আরশির খবর জানিস? গত 3 দিন যাবৎ আমাদের কোনো যোগাযোগ নেই। হঠাৎ কি হলো তার? আমার বিয়ে অথচ আমার বেস্ট ফ্রেন্ড অনুপস্থিত। ভালো লাগে না আমার। নীলার কথা শুনে ইকরা আমতা আমতা করতে লাগলো। ইকরাকে আমতা আমতা করতে দেখে নীলা বুঝে গেল ইকরা কি বলতে চায়। সে ইকরাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজে বলে উঠল, দেখ ইকরা, তুই আমার ফ্রেন্ড, আমি বিশ্বাস করি তোকে, কিন্তু তার থেকেও বেশি বিশ্বাস আমি আমার বেস্ট ফ্রেন্ডকে করি। তাই তার সম্পর্কে কোনো গুজব আমি কানে তুলব না। হয়তো সে কোনো সমস্যায় আছে, আমি পরে এই বিষয়ে খোঁজ নিচ্ছি। বিয়ে খেতে এসেছিস, চুপচাপ খাওয়া দাওয়া কর, আনন্দ কর। দয়া করে আনন্দ মাটি করার চেষ্টা করবি না। নীলার রোর কথা শুনে ইকরার মুখ চুপসে যায়। কিন্তু সে তো নীলার ভালো চায় বলেই নীলাকে বারবার একটি বিষয় সম্পর্কে অবগত করে আসছে, অথচ নীলা অন্ধবিশ্বাস করে নিজের ক্ষতি নিজেই করছে। ইকরা দীর্ঘশ্বাস ফেলে রুম ত্যাগ করল। হুড়মুড় করে নীলার রুমে তার মা এবং বাবা প্রবেশ করলো। মেয়েকে বউ সাজে দেখে চোখ ভরে উঠল তাদের। লায়রা ইসলাম কাছে এসে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। কত দোয়া, কত মানত করে তারা এই কন্যা সন্তান পেয়েছে, কেবল তারাই জানেন। ভেবেছিল হয়তো নিঃসন্তান থাকতে হবে, কিন্তু নীলা জন্মগ্রহণ করে তাদের প্রমাণিত করে। নিলয় খান মেয়েকে নিজের স্ত্রীর কাছ থেকে নিয়ে নিজের বুকে আগলে ধরেন। মেয়ের মাথায় পর পর চুমু খান, তারপর বলেন, একদম মিনুর মতো লাগছে তোকে। তিনি কি বলছেন তা উপলব্ধি করতে পেরে সঙ্গে সঙ্গে জিভে কামড় বসান। লায়লা খান আতঙ্কজনক দৃষ্টিতে একবার স্বামীর পানে চান তো আরেকবার নিজের মেয়ের পানে চান। নীলা নিজের বাবার বুকে থেকে থেকে মাথা তুলে কৌতূহলজনক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, মিনু কে বাবা? নিলয় খান থমকে যান। পুরনো ক্ষত আবার জেগে ওঠে। চোখের সামনে ভেসে ওঠে পুরনো স্মৃতি। লায়লা ইসলাম স্বামীর অবস্থা বুঝতে পেরে কথা কাটানোর জন্য তড়িঘড়ি করে বলেন, এসব কথা পরে হবে, কিন্তু একটা জিনিস দেখো, আমরা কতটা ভাগ্যবান। বিয়ের পরও নিজেদের মেয়েকে নিজের চোখের সামনে দেখতে পাবো। এই তো মনে হচ্ছে সেই দিন জন্মগ্রহণ করলি, অথচ দেখ আজ তোর বিয়ে। আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, চুপচাপ বস, আমরা এসে নিয়ে যাব। তোর বর সেই সকালে বাইরে গেছে, এখনো আসেনি। আমরা গিয়ে দেখছি সে এখন কোথায়। বিয়ের সময় তো ঘনিয়ে এলো।
এই বলে নীলার কপালে চুমু খেয়ে স্বামীর হাত ধরে রুম থেকে বের হয়ে গেল লায়লা ইসলাম। কিন্তু নীলার রুমে একা রয়ে গেল নীলা। মনে রয়ে গেল হাজারো প্রশ্ন। সে একই খটকা যা তার মনে আগেও লেগেছিল। মনে মনে বলল, কে এই মিনু? বাবার মুখে এই নামটা আমি আরো অনেকবার শুনেছি। শুধুমাত্র বাবা নয়, বড় চাচু এবং ছোট চাচুর মুখেও শুনেছি, কিন্তু এই সম্পর্কে আমি কেন কিছু জানি না। তার চিন্তার ভাবনার মাঝে ছেদ ঘটায় তার বান্ধবী এবং কাজিনরা। যখন তার বাবার রুমে ঢুকেছিল তখন তাদেরকে প্রাইভেসি দিয়ে সবাই বাইরে চলে গিয়েছিল। তার মা বাবা চলে যেতেই সবাই আবার রুমে প্রবেশ করে। নীলাও নিজের চিন্তা ভাবনা ছেড়ে চুপচাপ খাটে বসে থাকে। এখন তার মনে কেবল আনন্দকে সে জায়গা দিবে, কোনো চিন্তা ভাবনাকে না। একের পর এক ফোন করে যাচ্ছে আবির ইরফানকে, কিন্তু ইরফান কারোর ফোনই ধরছে না। সবাই খুবই চিন্তিত। বাড়ির পুরুষরা মিলে আত্মীয় স্বজনদের সামলাচ্ছে। যে জায়গায় বিয়ে হবার কথা ছিল দুপুরে, সেই জায়গায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, অথচ বরের আসার কোনো খবর নেই। এতক্ষণে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের কানাঘুষি শুরু হয়ে গেছে। কেউ বলছে হয়তো ছেলের কোনো বিপদ হয়ে গেছে, কেউ বলছে হয়তো ছেলে এই বিয়েতে রাজি ছিল না, আবার কেউ বলছে হয়তো মেয়েতেই কোনো সমস্যা আছে। ঘুরে ফিরে আমাদের সমাজের মানুষ মেয়েদেরকেই দোষারোপ করে। সবাই মিলে আত্মীয় স্বজনের মুখ বন্ধ করতে পারছে না, কারণ মানুষের মুখ বন্ধ করা কখনোই সম্ভব না। নীলা নিজের রুমে বসে বসে কান্না করছে এবং ইরফানের জন্য দোয়া করছে। তার মন বলছে কিছু একটা খারাপ হতে চলেছে। ইকরা তাকে সান্ত্বনা দিচ্ছে। হঠাৎ করে বাহির থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা গেল। নীলা স্পষ্ট শুনতে পাচ্ছে তার বড় চাচু ইরফানকে ধমকাচ্ছে। নীলা আর দেরি না করে পরনের শাড়ির কুচি ধরে দৌড় লাগালো ড্রয়িং রুমের দিকে। সে দোতলায় থাকে। দোতলা থেকে সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামে। চোখে মুখে তার আনন্দের ছাপ স্পষ্ট। সে চায় না কেউ তার ইরফানকে বকা দেখ। তার ইরফান তার কাছে ফিরে এসেছে, এতেই সে খুশি। এখন বিয়ে হয়ে গেলেই হবে। কিন্তু দরজার কাছে যাওয়ার পর দরজার সামনে দাঁড়িয়ে থাকা দুজন ব্যক্তিকে দেখে সে থমকে যায়। তার পুরো পৃথিবী যেন তার সাথে থমকে যায়। মুহূর্তেই সে নিজেকে নিঃস্ব মনে করে, দাঁড়িয়ে থাকার ক্ষমতা হারিয়ে ফেলে। কিন্তু তারপরও অনেক কষ্টে দাঁড়িয়ে থাকে। মাথা তার ঘুরতে শুরু করে, কিন্তু নিজেকে শক্ত রাখার জন্য শাড়ির আঁচল অনেক শক্ত করে চেপে ধরে রেখেছে। চোখ অশ্রুতে ভরে গেছে। উপলব্ধি করতে পেরে আকাশের দিকে তাকিয়ে চোখের পানি চোখেতেই শুকিয়ে ফেলল। তার সামনে দাঁড়িয়ে আছে তার বেস্ট ফ্রেন্ড আরশি এবং তার ভালোবাসার মানুষ, তার বাগদত্তা ইরফান, যার সাথে আজ তার বিয়ে হবার কথা ছিল। আরশি বিয়ের পোশাক পরে দাঁড়িয়ে আছে। ইরফান শক্ত করে আরশির হাত ধরে রেখেছে। দুজনের দৃষ্টি মাটির দিকে। বাড়ির সকলে হতবাক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। কেবল ইরফানের পিতা চিৎকার চেঁচামেচি করছে। নিলয় মির্জার বুক ফেটে যাচ্ছে মেয়ের কষ্টের কথা ভেবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নীলা বলল, বাড়ির ছেলে আর ছেলের বউকে বরণ করে তোমরা ঘরে তুলো, আর কতক্ষণ এইভাবে বাইরে দাঁড় করিয়ে রাখবে? নীলার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। থেকে বেশি অবাক হয়েছে আরশি এবং ইরফান। তারা তো ভেবেছিল নীলা কান্নাকাটি করবে, চিৎকার চেঁচামেচি করবে, অথচ নীলার এমন ঠান্ডা ব্যবহার দেখে সবাই অবাক। নীলা কিছু না বলে খাবার টেবিলে চলে গেল। তারপর জোরে চিৎকার দিয়ে বলল, উফ মা, সেই সকাল থেকে না খেয়ে বসে আছি, আমায় তাড়াতাড়ি খাবার দাও। লায়লা বেগম শাড়ির আঁচল মুখে চেপে কেঁদে উঠলেন। মেয়ে তার উপর যতই শক্ত থাকার নাটক করুক না কেন, কিন্তু মনে মনে যে একেবারে ভেঙে পড়েছে তা তিনি স্পষ্ট বুঝতে পারছেন। নীলা যখন দেখলো তার মাকে খাবার না দিয়ে কান্নাকাটি করছে, তখন সে নিজেই উঠে পড়ল এবং প্লেট হাতে নিয়ে সব জায়গা থেকে একটু একটু করে খাবার তুলে নিল এবং সুন্দর করে খেতে লাগলো। খাবার খাওয়ার সময় কি প্রশংসাটাই না করল সে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা দুই প্রতারক অবাক দৃষ্টিতে কেবল চেয়ে রইল তার দিকে। লজ্জা করে না নিজের বিয়ের দিন অন্য এক মেয়েকে বিয়ে করে আনতে? হুঙ্কার দিয়ে কথাটি বলল ইমরান মির্জা নিজের ছেলেকে। ইরফান এখনও চুপ আছে। ইমরান মির্জার স্ত্রী ইরিন একবার নীলার দিকে দৃষ্টিপাত করল। দেখল নীলা তৃপ্তি সহকারে খাচ্ছে। প্রত্যেক দিন যেমনভাবে খাবার খায় তার থেকে আরামদায়কভাবে বসে খাচ্ছে। নীলার ধৈর্য, সাহস, আত্মমর্যাদা বোধ দেখে যেমন খুশি হলেন তিনি, ঠিক তেমনি মনক্ষুণ্ণ হলে নিজের ছেলের করা কাজে। নীলাকে ওনার ভীষণ পছন্দ হয়েছিল। মেয়ে হিসেবে নীলা যেমন ভালো বউ হিসেবেও হতো, কিন্তু ওনার কপালে এমন লক্ষ্মী বউ জুটল না। রাগে দুঃখে দাঁতে দাঁত চেপে নিজের ছেলেকে বললেন, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়। বানরের গলায় মুক্তোর মালা মানায় না রে, তাই তো নীলাকে ছেড়ে এই সাদা চামড়ার কাছে গেলি।
না আছে চেহারা, না আছে গুণ, খালি পারে প্যাও প্যাও করতে। তুই যেমন তোর পছন্দ তেমন। কি আছে এই মেয়ের মাঝে? শুধু সাদা চামড়াই তো। আরে তোকে যে নীলা বিয়ে করতে রাজি হয়েছিল, এটাই তো তোর 14 গোষ্ঠীর ভাগ্য। নিজের মায়ের কাছে থেকে এমন অপমান আশা করেনি ইরফান। লজ্জায় সে মুখ তুলে তাকাতে পারছে না। বেশি কিছু বলে দেখা যাবে বাবা তাকে ত্যায্যপুত্র করে দিবে। সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই মিটমিট করে হাসছে ইরফান আর তার স্ত্রীর উপর। নীলা মুখে থাকা খাবার খেয়ে পানি গিলে তারপর বাম হাত দিয়ে টেবিলের সাহায্যে তালি দিতে দিতে বলল, ওয়াও বড়াম্মু, জিও তুসি গ্রেট হো। নীলা তার বাবার বড় ভাই এবং তার স্ত্রীকে বড় আব্বু ও বড় আম্মু বলে ডাকে, এবং ছোট ভাই এবং তার স্ত্রীকে ছোট আম্মু এবং ছোট আব্বু বলে ডাকে। নীলার কথা শুনে ইরফান রাগী দৃষ্টি নীলার দিকে তাকালো। সেটা ইমরান মির্জা লক্ষ্য করতে ইরফানকে ধমক দিয়ে বলল, লজ্জা করছে না নীলার দিকে এভাবে? তো আমার নিজের ছেলে বলতে লজ্জা করছে। নীলা এইসব দেখে মিটি হাসছে আর খাবার খাচ্ছে। মেয়ের এমন সাহসিকতা দেখে নিলয় মির্জা নিজের ছোট ভাইকে বলেন, আকাশ রে, আমার মেয়েটা একদম মিনুর মতো হয়েছে। মিনু আমাদের মাঝে না থাকলেও তার এক ফেমিল ভার্সন রেখে গেছে। আমার মেয়েটিকে যখন মিনু হসপিটালে কোলে নিয়েছিল তখন হয়তো নিজের গুণ মেয়েটির মাঝে রেখে চলে গিয়েছিল। কথাগুলো বলতেই দুই ভাইয়ের চোখ ভরে উঠল। আবির আর ইবাদ হেঁটে হেঁটে নীলার কাছে গেল। আবির বোনের মাথায় হাত দিয়ে নরম সুরে জিজ্ঞেস করল, অনু ঠিক আছিস তুই? আবির নীলাকে একদম নিজের বোনের মতন দেখে। নীলা খাবার খেতে খেতে বলল, আমার একটা কাজ করে দিলে হয়তো ঠিক থাকবো। আবির কি কাজ করতে হবে তা জিজ্ঞেস না করে রাজি হয়ে গেল। তৎক্ষণাৎ বলে উঠল, আমি আমার মনের জন্য সবকিছু করতে পারি। নীলা আবিরের কথা শুনে দাঁত বের করে হাসি দিল। তারপর আবিরকে কানাকানি কিছু একটা বলল। আবিরের চক্ষু চড়ক গাছ নীলার কথা শুনে। এমন পরিস্থিতিতেও যে এই মেয়ের মাথায় এমন বুদ্ধি আসতে পারে তা কারোর কল্পনার বাইরে। ইবাদ নীলার কথা শুনেই মিটিমিটি হাসছে। সে নীলাকে খুব পছন্দ করে। বাড়ির কারোর কথা না শুনলেও নীলার কথা শুনে কেবল। আর আরশি অনেকবার এই বাড়িতে এসেছিল। ইবাদ আরশিকে সেই প্রথম থেকে অপছন্দ করে এসেছে। আবির আর ইবাদ বাড়ির পেছনের দরজা দিয়ে বের হয়ে গেল নীলার বলা মতো কাজ করতে। নীলার খাওয়া শেষ হতেই গলা ফাটিয়ে চিৎকার করে বলল, ছোটামু চা দাও তো। রুবিনা আক্তার দেরি না করে চলে গেলেন রান্নাঘরে। বাড়ির সকল আত্মীয় স্বজনরা এখন ইরফান আর আরশিকে ছিচি করছে। লায়লা ইসলাম স্বামীর কাছে গিয়ে ফিসফিস করে বললেন, এখন যদি আমাদের মেয়ে কান্নাকাটি করত, ভেঙে পড়তো, তাহলে সবাই তাকে দোষারোপ করত। অথচ দেখো, মেয়ের এমন কঠিন রূপ দেখে কেউ মেয়েকে দোষারোপ করার সাহস করছে না। মেয়েদেরকে সমাজে টিকতে হলে শক্ত হতে হবে। ভেঙে পড়লে সবাই তাদের মাটির সাথে পিষে ফেলবে। নিলয় মির্জা স্ত্রীর কথায় সায় দিলেন। মেয়ের দিকে একবার দৃষ্টিপাত করে গর্ববোধ করলেন। এখন আর কোনো আক্ষেপ নেই তার। তার মেয়ে যেই জায়গায় ঠিক আছে সেই জায়গায় সে ভেঙে পড়া মানে মেয়েকে ছোট করা। তাই নিলয় মির্জা নিজেকে স্বাভাবিক করে স্ত্রীকে বললেন শক্ত থাকতে। মম, খাবার দাও তো। শার্টের হাতা ফোল্ড করতে করতে সিঁড়ি দিয়ে নামতে নামতে নিজের মাকে বলল মিহাল। বাবা মায়ের একমাত্র সন্তান সে। মিহালের মা ছেলের আওয়াজ শুনে রান্নাঘর থেকে খাবারের ট্রে ড্রয়িং রুমে আনতে আনতে রাগান্বিত কণ্ঠে ছেলেকে বললেন, বেশি ইংরেজি ছাড়বি না আমার সামনে। মমটম না বলে মা বল রয়বি, নয়তো ডাকার প্রয়োজন নেই। মিহাল মায়ের কাছে এসে মাকে জড়িয়ে ধরে বলল, সব একই মম। ইসরাতুল ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, হয়েছে, আর তেল মালিশ করতে হবে না বাবু, খেতে বস। মিহাল ভদ্র ছেলের মতন খেতে বসে পড়ল। সেখানে আগে থেকে উপস্থিত ছিল মিহালের বাবা মুবিন খান। তিনি খবরের কাগজে মুখ গুজেছিলেন, কিন্তু ছেলে আর বউয়ের কথাবার্তা ঠিকই তার কানে পৌঁছেছে। এইটা অবশ্য নিত্যদিনের ঘটনা, তাই তিনি বেশি পাত্তা দিলেন না। খবরের কাগজ থেকে মুখ বের করে খাওয়ার দিকে মনোযোগ দিলেন। তিনজন চুপচাপ বসে খাবার খাচ্ছে, কেবল প্লেট এবং চামিচের শব্দ। মিহাল পানি খাচ্ছিল। মুবিন খান গলা খাকারি দিয়ে মিহালের উদ্দেশ্যে বললেন, তোমার সেই বেস্ট ফ্রেন্ড। ওনার কথা সম্পূর্ণ হবার আগে মিহাল হাতে থাকা কাচের গ্লাস ফ্লোরে ছুঁড়ে ফেলল। সঙ্গে সঙ্গে কাচের গ্লাস বিকট শব্দে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল।
ইসরাতুল ভয়ে কেঁপে উঠলেন। মুবিন খান নিজের ছেলেকে কিছু বলতে যাবে তার আগে মিহাল হনহনিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এবং সামনের দিকে হাঁটা ধরল। দরজার কাছে গিয়ে দাঁড়ালো এবং পেছনে না ফিরেই শান্ত কণ্ঠে বলল, আই এম সরি ফর মাই রাফ বিহেভিয়ার। সে যতই রুড হোক না কেন বাবা মাকে ভীষণ ভালোবাসে এবং শ্রদ্ধা করে। কথাটি বলে অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে গেল মিহাল। পেছনে রেখে গেল একজোড়া চিন্তিত মুখ। যদি সে পেছনে ফিরে তাকাতো তাহলে তার মা বাবা তার রক্তিম চোখ দেখে হয়তো ভয় পেয়ে যেত। সে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে পাড়ি দিল তার গন্তব্যে। মুবিন খান স্ত্রীর হাতের উপরে হাত রেখে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, চিন্তা করো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। ইসরাতুল নীরবে চোখের পানি মুছে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। হঠাৎ ফোন বেজে উঠল। মুমিন খান ফোন হাতে নিয়ে দেখলেন মা নামে সেভ করা। নিজের স্ত্রীর দিকে ফোন এগিয়ে দিয়ে বললেন, এই নাও, মায়ের ফোন এসেছে, মার সাথে কথা বলে মন হালকা হবে। এই বলে তিনি স্থান ত্যাগ করলেন। বড়াম্মু আর বড়াব্বু শুধু শুধু তোমরা নিজের ছেলের বউকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো, তাদেরকে বরণ করে ভেতরে আনো না। নীলার কথায় অবাক হলেন ইমরান মির্জা, কিন্তু কিছু বললেন না। এতক্ষণে রুবিনা গরম চা বানিয়ে নিয়ে এসেছে নীলার জন্য। নীলার হাতে চা ধরিয়ে দিতেই নীলা আবার অনুরোধের স্বরে বলল, ছোট আম্মু একটু কষ্ট করে নতুন বর আর বউকে বরণ করার ব্যবস্থা করো। নীলার কথা শুনে রুবিনার চোখ ভরে উঠল। ঠোঁট কামড়ে নিজের কান্না চেপে ধরলেন। এই মেয়েকে এখন তার সালাম করতে ইচ্ছে করছে। এমন পরিস্থিতিতে এতটা কঠিন থাকা সম্ভব নয়, কিন্তু এই অসম্ভবকে সম্ভব করল আজ নীলা। রুবিনা দেরি না করে বরণ করার জিনিসপত্র রেডি করতে লাগলেন। তারপর নিজের বড় জায়ের কাছে নিয়ে এসে ধরিয়ে দিলেন। ইরিন একবার নীলার দিকে তাকালো। নীলা নিজের চাচিকে চোখ দিয়ে আশ্বাস দিতেই তিনি দরজার দিকে এগিয়ে গেলেন। মুখে গম্ভীরতা বজায় রেখে ছেলে এবং ছেলের বউকে বরণ করে নিলেন। মিষ্টি খাওয়ানোর সময় ইরফানের মুখের ভেতরে জোরে চামচ গুঁজে দিলেন। ইরফান কিছুটা পিছিয়ে গেল, ব্যথাও পেয়েছিল বটে। নীলা চেয়ারে বসে বসে চা খাচ্ছিল। এই দৃশ্য দেখে মুখ দেখে চা পড়ে গেল। আশেপাশে সবাই হেসে উঠল। নীলাও হাসতে লাগলো। ইরফান চুপচাপ দাঁড়িয়ে সব কিছু সহ্য করে গেল। অন্যদিকে আরশির কোনো কিছুই সহ্য হচ্ছে না। ভেবেছিল বাড়ির বড় ছেলেকে বিয়ে করেছে, সবাই তার মন মতো চলবে, অথচ এত বড় ছেলেকে নিজের মা বাবা সবার সামনে অপমান করছে, আর সে তো পরের বাড়ির মেয়ে। এইসব কথা ভাবতেই আরশির চেহারায় বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে উঠেছে, যা কেউ খেয়াল না করলেও নীলা করেছেন। নীলা আরশির চেহারার বিরক্তির ছাপ দেখে বাঁকা হেসে মনে মনে বলল, যত যাই হোক, দিন শেষে তুই আমারই বেস্ট ফ্রেন্ড। তোর সকল সমস্যা, দুর্বলতা, সব কিছুর খবর আমার জানা আছে। আমি তাহলে এখনই তো নতুন সংসার শুরু হওয়ার আগেই শেষ করে দিতে পারি, তাই না? কিন্তু এই নীলা মির্জা ভীতুদের মতো দুর্বল জায়গায় আঘাত করে না। পেছন থেকে ছুরি চালানোর অভ্যেস তোর এবং তোর নব্য স্বামীর হতে পারে, কিন্তু নীলা মির্জার না। আমি ময়দানে নেমে চোখে চোখ রেখে সোজা গুলি করব। প্যারিসের সেইন নদীর ব্রিজের উপর পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে মিহাল। তার দৃষ্টি পানির ঢেউতে। কথা বেস্ট ফ্রেন্ড মাই ফুট। মিহাল খানের সাথে প্রতারণার ফল তো তাকে হারে হারে টের পেতেই হবে। মিহাল খান কাউকে ক্ষমা করে না, যতক্ষণ না পর্যন্ত তার প্রাপ্য শাস্তির নিজ হাতে দেয়। গুলো বলার সময় মিহালের কপালের রগ ফুলে উঠল। দাঁতে দাঁত চেপে একা একা কথাগুলো বলল সে। তাকে কেউ কখনো এভাবে ঠকায়নি, তাই প্রথমবার ঠকে যাওয়ার মিহাল ঠিক মেনে নিতে পারছে না। পকেট থেকে ফোন বের করে কাউকে কল দিল। কল রিসিভ হতেই মিহাল বলল, আই ওয়ান্ট এভরি সিঙ্গল ডিটেলস। অপর পাশের মানুষ থেকে উত্তর শুনে বাঁকা হাসল মিহাল। ফোন কেটে পকেটে পুরে ফেলল। মুখের বাঁকা হাসি বজায় রেখে বলল, স্টার্ট কাউন্টিং ডাউন টু দ্য বিগিনিং অফ ইউর বেড টাইম। কথাটি বলেই ভয়ঙ্কর হাসি দিল মিহাল। তার হাসির শব্দে আশেপাশে থাকা কবুতর ভয়ে একত্রে ঝাঁক বেঁধে উড়ে গেল। মনভি? পেছন থেকে এক পুরুষালী কণ্ঠ ভেসে এলো মুভির কানে। মুনভির কণ্ঠটি চিনতে সমস্যা হলো না। এ যে তার অতি প্রাণপ্রিয় বন্ধুর কণ্ঠ। মুনভি চেয়ার সমেত পেছনে ফিরল। তার ডেস্কের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে বাঁকা হাসল। পরনের সাদা অ্যাপ্রন খুলে চেয়ারের উপরে রাখল। চেহারা ছেড়ে উঠে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির দিকে এগিয়ে যেতে লাগলো। পেশায় সে একজন ডাক্তার। হসপিটাল ইউরোপীয় হাসপাতাল জর্জেস পম্পিজোতে সে একজন কার্ডিওলজিস্ট, হৃদরোগ বিশেষজ্ঞ। ব্যক্তিটির একদম মুখোমুখি দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল,
Mihal Khan, my dear best friend. I mean ex-best friend. We meet after a long time. তো এখানে কি করে আসা? মুনভির বলা কথাগুলো শুনে মিহালের ঠোঁটেও স্মিত হাসি ফুটে উঠল। এক জীবনে দুজন দুজনের জন্য জান দিয়ে দিতে প্রস্তুত ছিল, আর এখন দুজন দুজনের জান নিয়ে নিতে প্রস্তুত। কি অদ্ভুত এই বন্ধুত্ব! মিহাল নিজের মস্তিষ্ক হতে অন্যান্য চিন্তা ভাবনা দূর করে বলল, এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম নিজের শত্রুর খোঁজ খবর নিয়েছি। যত যাই হোক, এক জীবনতে বেস্ট ফ্রেন্ড ছিলাম। মিহালের কথা শুনে মুনভির ঠোঁট তাচ্ছিলের হাসি ফুটে উঠল। সে বিদ্রুপ করে বলল, ছিলাম তো বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড কথাটি সে জোর লাগিয়ে বলল, একসময় অনেক ভালো বন্ধু ছিলাম। সেই বন্ধুত্বের হত্যা নিজ হাতে করেছিস তুই মিহাল। তাই এখন আমার তোকে মারতেও হাত কাঁপবে না, ঠিক যেমন তোর আমার বন্ধুত্বকে হত্যা করতে হাত কাঁপেনি। মুনভির কথা শুনে মিহাল ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত হলেও তা প্রকাশ করল না, বরং শব্দ করে হেসে উঠল। তার এহেন কাণ্ডে অবশ্য মুনভি অবাক হলো না। ছোটবেলা থেকেই তাদের বন্ধুত্ব ছিল তো তাই সে মিহালকে যতটা চেনে, মিহাল নিজেও নিজেকে ততটা চেনে না। মিহাল নিজের হাসি আয়ত্তে এনে বলল, যখন বন্ধুত্ব ছিল তখন যদি সেই বন্ধুর জন্য মরতে পারি, তাহলে এখন হয় বন্ধুত্ব শেষ হয়ে জন্ম ওঠা শত্রুতামিতে শত্রুর হাতেই মরব। তফাৎ নেই তো কোনো। মিহালের কথায় মনক্ষুণ্ণ হলো মুনভি। এত সহজে কি বন্ধুত্ব শেষ করা যায়? যত সহজে মিহাল বলল কথাটি, কিন্তু সে মুখ ফুটে কিছু বলল না। মুনভিকে চুপ থাকতে দেখে সায়ান শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, মিনু আন্টি কেমন আছেন? মিহালের কথা শুনে মুনভি কিছুটা স্বাভাবিক হলো। তারপর সেও শান্ত কণ্ঠে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আমার সাথে যাই হোক না কেন, মা তোকে খুব ভালোবাসে। সময় করে বাড়ি আসিস। মিহাল যেন এই কথাটি শোনার অপেক্ষায় ছিল। কেবল মাথা নাড়িয়ে মুনভির কেবিন থেকে বের হয়ে এলো। বের হয়ে বাইরে থেকে দরজা মিশিয়ে দিল এবং নিজ দরজার সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো এবং যথাসম্ভব নিজের আবেগকে নিজের আয়ত্তে আনার চেষ্টা চালালো। যখন বুঝতে পারলো সে স্বাভাবিক হয়ে গেছে, তখন স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলতে লাগলো, মিহাল খান নিজের আয়ত্তে সব কিছু রাখতে পারে, এমনকি নিজের আবেগও। কিন্তু বড়ক্ষণে আহত কণ্ঠে বলল, আমি নয় সত্য জানি না, আমি নয় সবকিছু শেষ করেছি, কিন্তু চাইলে তো আমাকে জড়িয়ে ধরে বলতে পারতি, মেহাল আমি কিছু করিনি, তুই যে জানিস সব মিথ্যে। ট্রাস্ট মি মুনভি, সকল প্রমাণকে প্রত্যাখ্যান করে কেবল তোর কথা বিশ্বাস করতাম। কিন্তু তুই কি করলি? আমাদের বন্ধুত্বের উপরে নিজের ইগোকে বেছে নিলি, এক্সপ্লেইন পর্যন্ত করলি না। কথাগুলো বলে মিহাল দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তারপর গলার টাই ঢিলা করতে করতে বলল, সত্য কখনো লুকানো যায় না, খুব শীঘ্রই আমি সত্যি জেনে ছাড়ব। কিন্তু এসবের মাঝে যে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়েছে তা কখনো ঠিক হবে না। কথাগুলো বলেই মিহাল হসপিটাল থেকে হনহনিয়ে বের হয়ে গেল। অন্যদিকে কেবিনের ভেতরে বসে থাকা মুনভি আহত দৃষ্টিতে তাকিয়ে আছে দরজার দিকে। তারপর তার ছেলের স্বরে বলল, ঠিকই তো আগের মতন অধিকার দেখে পারমিশন না নিয়ে আমার কেবিনে ঢুকে পড়লি, অথচ যাওয়ার আগে একবারও পেছনে ফিরের প্রয়োজন বোধ করলি না। এই ছিল তোর বন্ধুত্ব। সত্য একদিন ঠিকই প্রকাশ পাবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে মিহাল। নীলা, আবির এবং ইবাদ মিলে ইরফান আর আরশির বাসর ঘর সাজাচ্ছে। বাড়ির সবাই অবাক না হয়ে পারছে না নীলাকে দেখে। নিলয় মির্জা দরজার ফাঁক দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েকে দেখছেন। চোখনার অশ্রু সিক্ত, হারিয়ে গেলেন পুরনো স্মৃতির মাঝে। অতীত। বড় আপু দেখো না, ইরফান ভাইয়া তার এক বান্ধবীর সাথে কথা বলতে বলতে বাড়ি আসছে। 7 বছরের নীলা নিজের বড় চাচার কাছে এসে ওনার ছেলের নামে বিচার দিল। নীলার কথা শুনে উপস্থিত সকলে নীলার দিকে দৃষ্টিপাত করল। সেখানে নিলয় মির্জা, ইমরান মির্জা, আকাশ মির্জা সকলের উপস্থিত ছিলেন। ইমরান মির্জা নিজেই ভাইজিকে কাছে টেনে নিজের পাশে বসিয়ে আদরে স্বরে বললেন, কেন আমার লীলামার বুঝে কষ্ট হচ্ছে? নীলা মাথা নাড়িয়ে বলল, তুমিই তো বলেছিলে ইরফান ভাইয়ার সাথে আমার বিয়ে দেবে, তাই যাতে বড় হয়ে কখনো অন্য ছেলের সাথে কথা না বলি। তাহলে ইরফান ভাইয়া কেন অন্য মেয়ের সাথে কথা বলছে? কই, আমি তো কোনো ছেলের সাথে কথা বলি না। আমি আমার জিনিস অন্য কারোর সাথে ভাগ করতে পারবো না। আমার মানে সেটা সম্পূর্ণ আমার। নীলার এমন অধিকারী কথা শুনে সবাই অবাক হয়ে গিয়েছিল।
পুরনো কথা মনে পড়তেই নিলয় মির্জার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। 7 বছরের নীলা তার ইরফান ভাইয়ের সাথে অন্য কোনো মেয়েকে দেখতে পারত না, অথচ আজ 21 বছরের নীলা অনেকেই বছর নিয়ে কনফিউজড, কারণ আমি একবার চেঞ্জ করে 23 দিয়েছিলাম, কিন্তু 21ই ঠিক আছে। নিজের হাতে তার ইরফান ভাইয়ার বাসর ঘর সাজাতে ব্যস্ত। এই দৃশ্য নিলয় মির্জা আর বেশিক্ষণ দেখতে পারলেন না। তার মেয়ে যতই শক্ত দেখাক না কেন, নিজেকে কিন্তু ভেতরে ভেতরে যে শেষ হয়ে গেছে তা তিনি বাবা হয়ে বেশ ভালোভাবেই বুঝতে পারছেন। চোখের পানি মুছে নিজের ঘরের দিকে পা বাড়ালেন। বরণ হবার পর যে তিনি সেই নিচের রুমে ঢুকেছিলেন, এবার মাত্র বের হলেন মেয়ের খুঁজে। এখন মেয়েকে শক্ত হয়ে থাকতে দেখে তিনি আরও বেশি ভেঙে পড়লেন, আর মেয়ের সামনে নিজের ভেঙে যাওয়ার রূপ প্রকাশ করতে চান না বলে আপনার নিজের রুমে চলে গেলেন। পুরো রুম জবা ফুল দিয়ে সাজালো নীলা। টুকটুকে লাল রঙের জবা ফুল নীলার খুব পছন্দ, কিন্তু ইরফান জবা ফুল পছন্দ করতো না বলে সে নিজের পছন্দকে বিসর্জন দিয়েছিল কোনো এককালে। আর সে নিজের হাতে ইরফানের বাসর ঘর জবা ফুল দিয়ে সাজালো, সাথে নীল রঙের জালি কাপড়, যাতে ইরফানের মনে হয় এটা তার ভাসর ঘর না, বরং সাজা পাওয়ার ঘর। আবির আর ইবাদ নীলার সাথে দাঁড়িয়ে পুরো রুমে ভালো করে চোখ বোলায়। আবিরের বুকে মোচড় দিয়ে উঠল, আজ এইখানে তার বোনের থাকার কথা ছিল, অথচ নিয়তির পরিহাসের ফলে তার বোন এই রুম সাজালো। মুখ দিয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তারপর নীলার উদ্দেশ্যে বলল, সাবাস নীলু, সাবাস। এই না হলে আমার বোন। ইবাদ বলে উঠল, আয়না ঘরের দিন শেষ, বাসর ঘরকে সাজা, ঘরে পরিণত করে হলো বাংলাদেশ। আবির শব্দ করে হেসে উঠল ইবাদের কথা শুনে। নীলা বাঁকা হাসলো, তারপর বলল, এখন সবাই যার যার রুমে গিয়ে তৈরি হয়ে আসো। বাসর ঘরে ঢুকতে দেওয়ার আগে বরের কাছ থেকে টাকা নিতে হবে তো। আবির আরেক দফা অবাক হলো নীলার কথা শুনে। আজ যেন অবাক দিবস, কিন্তু কিছু না বলে আবির আর ইবাদ নিজেদের ঘরে চলে গেল। নীলা একবার চোখ বুলিয়ে নিল ঘরটাতে, চোখের কোণে তার জল জমেছে খানিকটা। নীলা রুমে থাকা ফুলগুলোতে আলতো করে হাত বুলিয়ে আহত কণ্ঠে বলল, আমায় কেন ধোকা দিলে ইরফান ভাই? কি দোষ করেছিলাম আমি? আমার সত্যিকারের ভালোবাসার এত বড় পুরস্কার না দিলেও তো পারতে। কোনো কুনজর নেই তোমার নতুন সংসারের প্রতি, আর না আছে কোনো অভিশাপ, কিন্তু তোমরা আমাকে এমনভাবে ভেঙে দিয়েছো যে আমি এখন নতুন নীলা হয়ে জন্মেছি। কিন্তু আমার মনের ভালোবাসা, বিশ্বাস, অনুভূতি এগুলো আর কখনো কারো জন্য জন্মাতে পারবে না। আমাকে এমনভাবে না ভাঙলেও পারতে। কথাগুলো বলতে বলতে নীলার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ার আগেই নীলা উপরের দিকে তাকালো। চোখের পানি চোখে রয়ে গেল। তারপর নিজেকে স্বাভাবিক করে বলল, তোমরা যদি ভেবে থাকো আমি 5-10টা নেকা মানুষের মতো বলবো, অথচ আজও লাশ তার খুনিকে ভালোবাসে, তাহলে তোমরা ভুল ভাবছো। খুনের বদলে খুন করবো না, বরং তোমাদের করা খুনের প্রতিশোধ নেব। কথাটি বলে বাঁকা হেসে রুম ত্যাগ করল নীলা। পুরো মির্জা বাড়ি আজ থমথমে। ইরফান আর আরশি ইমরান মির্জার রুমে দাঁড়িয়ে আছে। ইরফানের মা তো ছেলের দিকে তাকিয়েও দেখছে না। ইমরান খান নিজের ছেলের উদ্দেশ্যে আবার বলে উঠলেন, লজ্জা করলো না এমন নিচু কাজ করতে? বিয়েতে মত ছিল না, তাহলে মেয়েটির মন নিয়ে খেললে? গায়ে হলুদের দিন কেন হাসতে হাসতে আনন্দ করলে? আর বিয়ের দিনেই কেন এমন কাজ করলে? একটা মেয়ের জন্য তার বিয়ের দিন ভেঙে যাওয়া কতটা অপমানজনক তাকে তুমি জানো? অবশ্য তুমি কি করে জানবে? তোমার তো নিজেরই কোনো মান নেই। বাবা। ইরফান ডাকটি বলতেই ইমরান খান ছেলেকে চুপ করিয়ে দিয়ে বলল, আমাকে বারবার বাবা ডেকে মনে করে দিও না যে আমি তোমার মতো কুলাঙ্গারকে জন্ম দিয়েছি। যখন বেকার ছিলে তখন নীলা তোমার পাশে ছিল। আজ তুমি যতটুকু, তার পেছনে কেবল রয়েছে নীলা, আর তুমি সেই নীলাকেই এখন প্রত্যাখ্যান করলে। নীলাকে প্রত্যাখ্যান করার যোগ্যতা কি আদৌ তোমার মাঝে আছে? ইরফান প্রতি উত্তরে বলার কিছু খুঁজে পেল না। ইমরান মির্জার এইবার নিজের পুত্রবধূর দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, যেখানে নিজের ছেলে দোষী সেখানে তুমি পরের মেয়ে, তোমাকে আমি দোষারোপ করব না, কিন্তু একটা কথা মাথায় রাখবে, যেই জায়গায় নীলা আমার ছেলেকে সাফল্য পেতে সাহায্য করছে সেই জায়গায় আমার ছেলে নীলাকে ছেড়ে দিয়েছে। তুমি তো তুচ্ছ নীলার সামনে। ইমরান মির্জার কথা বেশ বিঁধল আরশির গায়ে। সে যেই না মুখ খুলে কিছু বলতে নিবে তার আগেই ইরফান তার হাত চেপে ধরল। ইমরান মির্জা তাদের উভয়ের উদ্দেশ্যে বলল,
যাও এখন নিজেদের ঘরে যাও। ইরফান আর আরশি নির্লজ্জের মতো ইমরান মির্জার রুম থেকে বের হয়ে গেল। আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো ইরফানের ঘরের দিকে। ইরফান নিজের ঘরের সামনে যেতেই গান শুনতে পেল কোনো এক মেলি কণ্ঠের। নীলা ইরফানের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। তার এক পাশে আবির এবং অন্য পাশে ইবাদ দাঁড়িয়ে আছে। নীলার পরনে তার নীল শাড়ি এবং সাথে ম্যাচিং করা চুড়ি এবং জুয়েলারি। নীলার হাতের রক্ত জবা ফুল। সে রক্ত জবা ফুলে হাত বোলাতে বোলাতে গান গাইল। হাতে চুড়ি ছামছাম বাজে, বসে না মন কোনো কাজে, প্রেম আসে যায় মনে তোকে না পাওয়ার কারণে। সূর্যের তীব্র আলো জানালার পর্দা ভেদ করে চোখে আসতেই নীলার ঘুম হালকা হয়ে যায়। রাতে ছাদ থেকে এসে কাপড় চেঞ্জ করে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম এসে তার চোখে ভর করে। আস্তে আস্তে বিছানায় উঠে বসল নীলা। চোখ ডলে কিছুক্ষণ এভাবে ঝিম মেরে বসে রইল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো কেবল 9টা বাজে। এমনিতেই নীলা ভোরে উঠে নামাজ আদায় করে সবসময়, কিন্তু কাল এত ধকল গেল, তারপর দেরি করে ঘুমিয়েছে, সেই হিসেবে খুব তাড়াতাড়ি উঠে পড়েছে আজ। হাই তুলতে তুলতে বিছানা ছেড়ে নেমে কাভার থেকে কাপড় নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। একদম শাওয়ার নিয়ে রুম থেকে বের হবে সে। লায়লা ইসলাম রুটি বেলছেন, তার পাশে দাঁড়িয়ে তাওয়ায় রুটি সেকছেন তার বড় জা ইরিন, এবং পাশের চুলায় সবজি রান্না করছেন তাদের ছোট জা রুবিনা আক্তার। 3 জা আপন 3 বোনের মতো। তাদের মাঝে যেমন ভালোবাসা আছে তেমনি মনোমালিন্যও আছে, কিন্তু নিজের সমস্যা নিজেরাই মিটিয়ে নেন। শ্বশুরমশাই নীলার জন্মের আগেই মারা যান এবং শাশুড়ি মারা যান যখন নীলার বয়স ছিল কেবল 4। শাশুড়ির ইচ্ছে ছিল নীলাকে নিজেদের মাঝেই বিয়ে দেবেন, তাই মৃত্যুশয্যায় থাকা অবস্থায় আর্জি জানিয়ে যান যে ইরফানের সাথে যেন নীলার বিয়ে দেওয়া হয়, এবং পরিবারের সবাই এতেই দ্বিমত পোষণ করেন না। এরপর থেকে ইরফানকে বলে দেওয়া হয়েছিল যে নীলা বড় হলেই নীলার সাথে তার বিয়ে দেওয়া হবে। ইরফানের বয়স ছিল তখন কেবল 10। এই সম্পর্কে অনেকটা ধারণা ছিল, তাই সেও রাজি হয়ে যায়। নীলার যখন জন্ম হয় তখন সে ছিল ধবধবে সাদা, কিন্তু বেশিরভাগ সময় অসুস্থ থাকার কারণে আস্তে আস্তে গায়ের রং উজ্জ্বল শ্যামলায় আসে, এবং পরবর্তীতে এত শরীরের যত্ন নেওয়া হয়নি তার। কিন্তু মায়া তো মুখে রয়েই যায়। ইরফান ছোটবেলা থেকেই নীলাকে খুব যত্নে রাখত। ইরফানই নীলাকে একবার বলেছিল যে নীলা বড় হলে নীলাকে সে বিয়ে করবে। তখন নীলার বয়স ছিল কেবল 6 বছর। বিয়ে মানে বুঝতো খাওয়া দাওয়া, নতুন কাপড়। ঠিক তেমন তার পুতুলের বিয়ে হয়। তখন সে ছোট্ট নীলা ইরফানকে বলেছিল, ইরফান ভাইয়া, আমি তোমার পুতুল বউ হব, আর তুমি আমার পুতুল জামাই। নীলার এমন কথা সবাই শুনে হাসলেও ইমরান খান খুব রাগারাগি করেছিলেন নিজের ছেলের সাথে। তার রাগের কারণ সবাই জানতে চাইলে তিনি প্রত্যুত্তরে বলেছিলেন, আমি চাইতাম না নীলা এসব সম্পর্কে জানো। সে খুবই ছোট এবং নিষ্পাপ। এখন তাকে যা বলা হবে সে তাই করবে। ভবিষ্যতে যদি হিতে বিপরীত হয় তাহলে ওর নিষ্পাপ মন ভেঙে যাবে। তখন অবশ্য সবাই সান্ত্বনা দিয়েছিলেন এমন কিছু হবে না। এই সকল চিন্তায় এতটাই মশগুল ছিলেন ইরিন যে তাওয়ায় থাকা রুটি পুড়ে যাচ্ছিল, তাতে তার কোনো হেলদোল নেই। লায়লা ইসলাম তা লক্ষ্য করে রুটি বেলা রেখে সঙ্গে সঙ্গে চুলা নিভিয়ে দিয়ে চিন্তিত স্বরে বললেন, এই ভাবি, কি হয়েছে তোমার? কোন চিন্তায় মগ্ন ছিলে তুমি? রুটি তো পুরো কয়লা হয়ে গেল। লায়লা ইসলামের কথা শুনে রুবিনা আক্তার চুলার আঁচ কমিয়ে তাদের দুজনের দিকে মুখ করলেন। ইরিন আক্তার হুঁশ ফিরতেই ডুকরে কেঁদে উঠলেন। তাকে হঠাৎ এইভাবে কাঁদতে দেখে 2 জা মিলে ব্যস্ত হয়ে উঠলেন। একজন তার মাথায় হাত বুলিয়ে তাকে থামানোর চেষ্টা করছে, তো আরেকজন তার পিঠে হাত বুলিয়ে থামানোর চেষ্টা করছে। ইরিন আক্তার কাঁদতে কাঁদতে বললেন, উনি এই ভয়টাই পাচ্ছিলেন, তা এখন সত্যিতে পরিণত হলো। আমার নীলার নিষ্পাপ মন ভেঙে গেল। কথাগুলো বলে আবার কান্নায় ভেঙে পড়লেন। তার বলা কথাগুলো শুনে লায়লা ইসলাম ও রুবিনা আক্তার দুজনেরই চোখে অশ্রুসিক্ত হয়ে গেল। কিন্তু পরক্ষণেই লায়লা ইসলাম নিজেকে সামলে বড় যাকে ভরসা দেওয়ার জন্য বললেন, আমার মেয়ে কি এতটাই দুর্বল নাকি? তার মাঝে আমি নীলু আপুর ছায়া দেখতে পাই। এত সহজেই ভেঙে পড়ার মতো আমাদের মেয়ে নীলা না। তার মাঝে যে মির্জা বংশের রক্ত চলাচল করছে, তাহলে আমরা কান্নাকাটি করে কেন আমাদের মেয়েকে অপমান করব? লায়লা ইসলামের কথা শুনে ইরিন আক্তার চোখের পানি মুছে ফেলল। তারপর ঠোঁটে হাসি বজায় রাখার চেষ্টা করে বললেন, ঠিকই বলেছিস তুই। আমাদের মেয়ে তো কোনো দোষ করেনি,
তাহলে সে কেন কষ্ট পাবে? আমি পরের মেয়েকেও দোষারোপ করব না। সকল দোষ আমার নিজের ছেলের, যে নিজের জীবন নিজে হাতে নষ্ট করেছে। তার পাপের ফল সে ঠিকই পাবে। রুবিনা আক্তারও বড় দুই চায়ের কথায় সায় দিলেও বলল, হয়েছে, এখন তাড়াতাড়ি রান্না করো তো, এমনিতেই দেরি হয়ে গেছে। সবারই তো ক্ষুধা লেগেছে, আর তোমার ছেলে এবং ছেলের বউকেও তো দেখছি না। ইরিন আক্তার আবার চুলা ধরিয়ে রুটি সেঁকতে সেঁকতে বললেন, তাদের জীবন তারা বুঝে নেবে, তাদের নিয়ে আমার মাথা ব্যথা নেই। কামিং। নিজের কেবিনে বসেছিল মিহাল। দরজায় নক শুনতে আসার অনুমতি দিল। দরজা খুলে ভেতরে প্রবেশ করলো লিসা। পুরো নাম তার লিসা কায়নাত। সে ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, অনার্স 3য় বর্ষে অর্থনীতি নিয়ে পড়ছে। তার বাবা মিস্টার ইমন কায়নাত এই ইউনিভার্সিটির অধ্যাপক। বলতে গেলে ইউনিভার্সিটিতে তার মন মর্জিতে হয় অনেক কিছুই। সে আবার মিহালকে পছন্দ করে। মিহাল যখন প্রথমবার তাদের ক্লাস করেছিল তখনই সে মিহালকে দেখে ক্রাশ খেয়েছিল। এরপর থেকে ক্লাসে যেই মেয়ে মিহালের দিকে তাকাতো সে তাদের হুমকি দিত, কিন্তু তার আফসোস একটাই, মিহাল তার দিকে কখনোই তাকাতো না। দেখতে সে যথেষ্ট সুন্দর, গায়ের রং লাল সুন্দর, কোমর সমান চুল, লেয়ার কাটিং করা, লালচে চুল সূর্যের আলোকে চিকচিক করে। ইউনিভার্সিটির সকল ছেলে তার পেছনে ঘোরে। মিহাল ডেস্কের উপরে রাখা কম্পিউটারে কিছু করছিল, তাই তার সামনে কে এসেছে তা সে চোখ তুলে দেখার প্রয়োজন বোধ করল না। লিসার পরনে কালো স্কার্ট এবং সাদা শার্ট। শার্টের প্রথম 2 বোতাম খোলা। শার্ট গায়ের সাথে একদম ফিটিং হয়ে লেগে আছে। লিসা একদম মিহালের ডেস্কের সামনে এসে দাঁড়ায়। মিহাল তাকে চোখে তুলে না দেখায় সে মনে মনে রেগে যায়, কিন্তু নিজের রাগ কন্ট্রোল করে মিষ্টি সুরে বলতে শুরু করলো। লিসা নিজের কথা সম্পূর্ণ করার আগেই মিহাল নিজের পুরুষালী গম্ভীর কণ্ঠে বলল, I'm not interested in your name. Just tell the reason why you come here. মিহালের এমন রোড আচরণে গা জ্বলে উঠল লিসার। সে কিছু না বলে হনহনিয়ে রুম থেকে বের হয়ে গেল। মিহাল একবার তাকিয়ে দেখারও প্রয়োজন মনে করল না। বাড়ির সকল পুরুষরা খাওয়া দাওয়া করে বের হয়ে গেছে বাড়ি থেকে। এখন বাড়ির মহিলারা এবং মেয়েরা বাকি। নীলা গোসল করে ছাদে চলে গিয়েছিল, কিন্তু ছাদে গিয়ে দেখলো ইরফান ছাদে থাকা ছোট্ট চৌকি, যেখানে মূলত সবে বসে আড্ডা দেয়, সেখানে শুয়ে ঘুমাচ্ছে আর শীতে কাঁপছে। কিন্তু আশ্চর্যজনকভাবে নীলার বিন্দুমাত্র খারাপ লাগলো না। নীলা যতই বাহির থেকে শক্ত থাকুক না কেন, মন তার খুব নরম। এমন অবস্থায় যে কোনো মানুষকে দেখলে তার খারাপ লাগতো, আর সেই জায়গায় তো তার প্রাণপ্রিয় ইরফান, যার জন্য সে কোনো এক সময় নিজের জান দিয়ে দিতে প্রস্তুত ছিল। কিন্তু নীলার মন মানসিকতা অনেকটাই ভিন্ন। যাকে ভালোবাসবে তার কাছ থেকে ভালোবাসা না পেলেও তার জন্য সে অনেক কিছু করতে রাজি, কিন্তু যদি নিজের সব থেকে ভালোবাসার মানুষের কাছ থেকে একবার আঘাত পায় তাহলে তার দিকে ফিরে তাকাতেও সে রাজি না। এখন যেমন ইরফানের জন্য তার বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না। ছাদে না থেকে আবার নিজের ঘরে চলে আসলো। বারান্দায় টাওয়াল শুকাতে দিয়ে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। নিজেকে এমন শক্ত থাকতে দেখে নিজেকে নিজেই প্রশ্ন করলো, কই, আমার তো বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না। আফসোস হচ্ছে যে নিজের মূল্যবান সময়, মূল্যহীন অনুভূতি, ভালোবাসা প্রতারকদের জন্য নষ্ট করেছি আমি। কিন্তু একটু কষ্ট হচ্ছে না ধোঁকা পেয়ে, বরং নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে, কারণ প্রতারকদের চিনতে পেরেছি আমি, এবং এর সাথে সাথে মানুষকে ভালোবাসা কিংবা বিশ্বাস করার সাহস হারিয়ে ফেলেছি আমি। কথাগুলো বলে নীরা এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। চুল শুকিয়ে মুখে ক্রিম, শরীরে রসুন লাগিয়ে মাথায় ঘোমটা দিয়ে নিচে চলে গেল। সে বরাবরই শালীনভাবে চলতেই পছন্দ করে। তার মতে চুল বের করে মানুষকে দেখিয়ে হাঁটলেই সেটা স্টাইল হয়ে যায় না। গতকাল রাতেও তো শাড়ির সঙ্গে ম্যাচিং করে হিজাব পরেছিল, এবং বিয়ের দিনও হিজাব না পরলেও মাথায় ঘোমটা দিয়েছিল। নীলা আস্তে আস্তে রুম থেকে বের হয়ে নিচে চলে গেল। ইরফানের ঘুম ভাঙল ইবাদের ডাকে। ইবাদ ছাদে এসে নিজের বড় ভাই ঠিক হয়ে শুয়ে থাকতে দেখে হাসলো, তারপর বলল, কথাগুলো বলেই নিজের ভাইকে ডাকতে লাগলো। ইরফান আস্তে আস্তে উঠে বসলো। মাথা তার ভার হয়ে আছে, ঠিকমতো ঘুম হয়নি রাতে। তার উপর আবার রাতে শীত লেগেছিল ভীষণ। ইবাদ ভাইয়ের এমন অবস্থা দেখে খোঁচা দিয়ে বলল থেকে বলেই ছাদ থেকে নামার জন্য দৌড় দিল। ইরফান কিছু বলল না, কেবল দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। কাল নীলার বলা কথায় সে ভীষণ আঘাত পেয়েছিল।
তার নীলা কখনোই তাকে আঘাত দিত না। সেই ছোট্টবেলা থেকে যদি সে ব্যথা পেত তাহলে তার কষ্ট দেখে নীলা কান্নাকাটি করত। তারও জ্বর হলেই তার মায়ের সাথে নীলাও সারা রাত জেগে তার সেবা করত, ছোট্ট ছোট্ট হাত দিয়ে মাথা টিপে দিত। অথচ কাল এমনভাবে অপমান করার পরও একবারও তার দিকে না তাকিয়ে ছাদ থেকে হনহনিয়ে চলে গেল। আর যাকে বিয়ে করে এনেছে সে একবারও তার খোঁজ খবরও নিল না। ইরফান আর বসে না থেকে নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। নিজের ঘরে গিয়ে দেখলো আরশি নীলার এক জামা পরে বসে বিছানায় ফোন চালাচ্ছে। ইরফানকে একবার দেখে তারপর আবার ফোনে মনোযোগ দিল। একবারও জিজ্ঞেস করলো না সে সারা রাত কোথায় ছিল। ইরফান আরশির সামনে গিয়ে জিজ্ঞেস করলো, নীলার জামা তুমি কেন পরেছ? আরশি নির্বিঘ্নে ভঙ্গিতে বলল, বিয়ে করার সময় তো আর কোনো কাপড় নিয়ে আসেনি, আর তোমার শার্ট পরে তো আর সবার সামনে যেতে পারবো না, তাই নীলার রুমে গিয়ে তার কাবার্ড থেকে জামা বের করে নিয়ে এসে পরে ফেলেছি। তার সব কিছুই তো আমার জানা। ইরফান অবাক হলো, তারপর বলল, নীলার অনুমতি নিয়েছ? আরশি হেসে উঠল, তারপর বলল, নীলাকে ঠকিয়ে আমার কাছে আসার সময় তুমি কি একবারও নীলার অনুমতি নিয়েছিলে? ইরফান স্তব্ধ হয়ে গেল। তার ভেতর দিয়ে এক ঝড় বয়ে গেল। ভেতরটা কেমন খা খা করে উঠল। প্রতি উত্তরে কিছু বলার জন্য মুখ খুঁজে পেল না, তাই আর কথা না বলে কাবার্ড থেকে নিজের কাপড় নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। ডাইনিং টেবিলে বসে নীলা, আবির আর ইবাদ তিনজন মিলে খাবার খাচ্ছে। ইবাদ নিচে এসেই সবার সামনে বলে দিল ইরফান কাল সারা রাত ছাদেই কাটিয়েছে। কথাটি শুনে সকলে নীলার দিকে দৃষ্টিপাত করল, কিন্তু নীলা নিজের মতো খাবার খাচ্ছিল, এমন ভাব করছিল যেন সে কিছুই শোনেনি। অথচ কিছুক্ষণ আগে সে নিজের চোখেই দেখে এসেছিল। সবাই নীলার ঠান্ডা ব্যবহার দেখে নিশ্চিত হলো যে তাদের মেয়ে অনেক আগেই নিজেকে সামনে নিয়েছে, তাই কেউ আর এই বিষয়ে কোনো কথা বলল না। সিঁড়ি দিয়ে নবদম্পতি নেমে আসছে, কেউ তাদের দিকে তাকায় দেখার প্রয়োজন মনে করল না। সবাই মিলে একসাথে খেতে লাগলো। ইরফান এসে নীলার সামনাসামনি বসলো। ঋষি তার নীলার দিকে আটকে আছে। আরশি ইরফানের পাশে চেয়ারে বসলো। ইবাদ খেয়াল করলো আরশি নীলার জামা পরেছে, যা তার মোটেও পছন্দ হলো না। তাই আরশির দিকে ভ্রুচোরা কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আরশি ঠিক পছন্দ হলো না ইবাদের তাকে মহিলা বলে সম্বোধন করায়, কিন্তু সবার সামনে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করলো। ইবাদের কথায় সবাই আরশির দিকে তাকালো, এমনকি নীলা নিজেও। আরশির পরনে তার কেনা সব থেকে পছন্দের ড্রেস দেখে তার ছেলের হাসি ফুটে উঠল তার মুখে। আরশি ন্যাকামি করে বলল, বাড়ি আমি কি আমার বেস্ট ফ্রেন্ডের জামা পরতে পারি না? আর নীলার এই ড্রেসটি আমার খুব পছন্দ হয়েছে। আর সম্পর্কে তো সে এখন আমার ননদ হয়, এবং আমি নিজের কোনো ড্রেস আনিনি। নীলা মুচকি হেসে ফেলল। কেন নয় ভাবি, অবশ্যই তুমি পারো। আর তাছাড়াও সব সময়ের মতো তোমার নজর আমার ব্যবহার করা জিনিসের প্রতিই রয়ে গেল। এখন যদি তোমার সেকেন্ড হ্যান্ড জিনিস নিতে সমস্যা না হয় তাহলে আমারও তোমাকে দান করে দিতে কোনো সমস্যা নেই। সেকেন্ড হ্যান্ড জিনিস আবার আমার স্ট্যান্ডার্ডের সাথে ঠিক যায় না, তুমি বরং তোমার কাছে রেখে দাও। বলল। নীলার এমন কথায় আরশির মুখ চুপসে গেল। উপস্থিত সবাই মিটিমিটি করে হাসলো। কেবল অবাক নয়নে ইরফান নীলার দিকে তাকিয়ে রইল। তার জানা মতে আরশি নীলার সব থেকে কাছের। নীলা আরশির জন্য নিজের অনেক পছন্দের জিনিস বিসর্জন করেছে। কেউ যদি আরশির দিকে তুলে তাকিয়ে কথা বলেছে তাহলে নীলা তার প্রতিবাদ করেছে। অথচ আজ নীলা নিজের আরশিকে সকলের সামনে অপমান করল। সবাই আবার খাবার খেতে মনোনিবেশ করল। এর মাঝখানে নীরবতা ভেঙে ইবাদ বলে উঠল, জানো নীলা আপু, আমার একটা গান মনে পড়ে। নীলা ইবাদের দিকে তাকালো এবং মিষ্টি সুরে জিজ্ঞেস করলো, কোন গান? ইবাদ সুর দিয়ে গাইতে লাগলো। ইবাদের গান শুনে নীলা ঠোঁট প্রসারিত হলো। খুব মিষ্টি একটি হাসি উপহার দিল ইবাদকে। উপস্থিত সবাই মুচকি হাসলো। আর সে সহ্য হলো না নীলার এমন খুশি, তাই সে আগ বাড়িয়ে ইবাদকে জিজ্ঞেস করলো, আর আমাকে দেখে কোন গান মনে পড়ে তোমার? ইবাদ কিছুটা বিরক্ত বোধ করলো, তারপর মাথায় দুষ্ট বুদ্ধি আসতেই বলতে শুরু। আর সে উৎফুল্ল হয়ে বলল, ইবাদ তাড়াতাড়ি বলো কোন গান। গানের সুর ধরল। উপস্থিত সবাই হেসে উঠল। আসলে ইবাদের থেকে অপছন্দের খাবার হলো খিচুড়ি। এগুলো কিছু অপছন্দ করলে সে সেটি খিচুড়ির সাথে তুলনা দেয়। আর সে আবার অপমান বোধ করল।
নীলা হাসতে হাসতে বলল, ইভা, তুই তো বাংলাদেশের ফিউচার সিঙ্গার। ইরফানের রাগ উঠে গেল। একেই কাল রাতের করা নীলার কাজ, তার উপর তার অপছন্দের জিনিস করা, আবার আরশির উপরও রাগ উঠছিল। সব মিলে এখন জোর গলায় বলে উঠল, মানলাম আমি তোকে বিয়ে করিনি নীলা, তাই বলে তুই কষ্ট পেয়ে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবে তা আমি ভাবতে পারিনি। তোকে কি করে সামলাবো? ইরফানের এমন নির্লজ্জ মার্কা কথাবার্তায় উপস্থিত সবাই অবাক দৃষ্টিতে ইরফানের দিকে তাকিয়ে আছে। কেবল আরশির ঠোঁটে হাসি। ইরিন আক্তার নিজের ছেলেকে কিছু বলতে যাবেন, তার আগে লায়লা ইসলাম তাকে ইশারা দিয়ে থামিয়ে দিলেন। তিনি দেখতে চান তার মেয়ে প্রতি উত্তরে কী বলে। নীলা শব্দ করে হেসে উঠল ইরফানের কথায়। তার হাসি দেখে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। তারপর নিজের হাসিকে নিজের আয়ত্তে এনে ইরফানের চোখে চোখ রেখে বলল, পুরুষ মানুষের যদি সোনার থালা দান করা হয় তাহলে তারা সেই থালা নিয়ে বেহায়াদের মতো ভিক্ষা করে বেড়ায়। আর সেই জায়গায় তো আমি নিজে ডায়মন্ড ছিলাম। তোমার মতো এমন কাপুরুষ আমাকে কি করে সামলাতো ইরফান ভাই? নীলার কথা বলা শুনে ইরফানের মুখে তুলা খাবার গাল দিয়ে নামে না। আর সে অবাক দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে আছে, বলার মতন ভাষা হারিয়ে ফেলেছে। আর উপস্থিত বাকিরা অট্ট হাসিতে ফেটে পড়ে। ইরফানের মুখ লজ্জা এবং রাগে লাল হয়ে যায়। খাবার না খেয়েই সে চেয়ার থেকে উঠে নিজের রুমে চলে যায়। আর সে এখনও নীলার দিকে তাকিয়ে আছে। নীলা কালো রঙের বোরখার সাথে কালো রঙের হিজাব পরে নিল। উদ্দেশ্য তার অফিসে যাওয়ার। আজ অফিসে সে না গেলেই নয়, সে গেলেই তো বড়সড় এক বোমা ফাটবে। তাই বাসায় বসে না থেকে আজ অফিসে যাওয়ার সিদ্ধান্ত নিল। পার্স হাতে নিল এবং পার্সের ভেতরে যেই না ফোন ঢোকাতে যাবে অমনি কিছু একটা মনে পড়তেই তার টনক নড়ে উঠল। এত ঝামেলার মাঝে আর ফোন ধরা হয়নি তার। গতকাল সাজার সময় যে ফোনে মেসেজ এসেছিল তা সে এখনও দেখেনি। তাই আর বিলম্ব না করে নীলা ফোন অন করল। ফোন অন করতেই তার মেজাজের 12টা বেজে গেল। ফোনের ওয়ালপেপারের লক স্ক্রিনে তার এবং ইরফানের ছবি এবং হোম স্ক্রিনে তার এবং আরশির ছবি। নীলা বিরক্ত মুখ করে থেকে শব্দ বের করে সর্বপ্রথম আগে ফোনের ওয়ালপেপার চেঞ্জ করলো। তারপর চেক করা শুরু করলো মূলত কিসের মেসেজ এসেছে। এই একদিন অনেক মেসেজই এসেছে তার, তাই সেই সময় অনুযায়ী চেক করতে লাগলো। ঠিক সেই সময় যে মেসেজটি এসেছিল সেটি খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে পেয়েই গেল। দেখলো একটি মেইল এসেছে। মেইলটি ওপেন করতেই তার মুখে হাসি ফুটে উঠল। মেইলটি রিপ্লাই দিয়ে তারপর নিজে নিজে বলল, অনেক নিজের ইচ্ছেকে বিসর্জন দিয়েছি, অনেক স্যাক্রিফাইস করেছি। এখন শুধু নিজেকে এবং নিজের স্বপ্নগুলোকে প্রাধান্য দিব। তোমার পেছনে লেগে নিজের মূল্যবান সময় নষ্ট করব না ইরফান ভাই, বরং তোমাকে হাড়ে হাড়ে বোঝাবো তুমি কি হারিয়েছো। আই লাভ সিইং ম্যান ইন রিগ্রেট। কথাগুলো বলে ফোন পার্সে ঢুকিয়ে নীলা নিজের গন্তব্যের জন্য বের হয়ে গেল। তুই কি চাস আমি এমনটা করি? মুনভির বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে মুনভি আর মিহাল। দুজনের দৃষ্টি সামনের দিকে, যেন একে অপরের দিকে তাকাতে তারা দ্বিধা অনুভব করছে, যেন চোখে চোখ পড়ে গেলে তারা দুর্বল হয়ে পড়বে। মিহাল গম্ভীর কণ্ঠে বলল, ইয়েস, আই ওয়ান্ট দিস। প্রতারকদের সাথে প্রতারণা না করলে চলে না। প্রতারকদের সাথে প্রতারণা করেই তাদেরকে প্রাপ্য শাস্তি দিতে হয়। দিস ইজ মিহাল খানস রুলস। কথাগুলো বলে মিহাল চলে আসবার জন্য পা বাড়ালো, কিন্তু মুনভির কথা শুনে তার পা জোড়া সেখানেই থেমে গেল। প্রতারকদের জন্য কি কোনো মেয়েকে ব্যবহার করা ঠিক হবে? কারোর মন নিয়ে খেলা ঠিক হবে? মুনভি একই ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে কথাগুলো বলল। মিহালের চোয়াল শক্ত হয়ে গেল মুনভির কথা শুনে। সে তাতে দাঁত চেপে বলল, কি? আই ডোন্ট কেয়ার? কি? আই ডোন্ট কেয়ার? আমি কোনো মেয়ের অনুভূতি নিয়ে কেয়ার করি না। I only care about for my mother, about her feelings. তো কেউ যদি হার্ট হয় সে বিষয় নিয়ে আমি ভাববো না। একজনের পাপে 10 জন ভোগে। আমার মার খুশির জন্য আমি যে কোনো বাধা পার করতে পারি। আর সত্য খুঁজে বের করতে হলে তো কাউকে না কাউকে ব্যবহৃত হতেই হবে। এখন না হয় সেই পরিবারের মেয়েকে ব্যবহার করব। সে যদি নিজ থেকে এখানে না আসে তাহলে আমি নিজে সেখানে যাব। পুরনো ক্ষত জাগ্রত করার সময় এসে গেছে। কথাগুলো বলেই মিহাল হনহনিয়ে চলে গেল। মনহি পেছন ফিরে তাকে যেতে দেখে এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। সে খুব ভালো করে বুঝতে পারছে সামনে খুব বড় ঝড় আসতে চলেছে। নীলা মির্জা ইন্ডাস্ট্রির সামনে এসে থামল।
সে গাড়ি চালাতে পারে, তাই নিজেই গাড়ি চালিয়ে অফিসে চলে আসলো। একমাত্র মেয়ে হবার কারণে প্রায়শই তার অফিসের দিকটা দেখতে হয়। বাবার পাশাপাশি সে অফিস থেকে অনেক কিছু শিখে গেছে, কিভাবে বিজনেস হ্যান্ডেল করতে হয়। গাড়ি থেকে বের হয়ে সোজা নিজের কেবিনে চলে গেল। তার জন্য আলাদা কেবিন আছে। তার বাবা চাচারা সকালে খাবার খেয়ে এখানে চলে এসেছিল। ইরফান আসবে কি আসবে না সেই সম্পর্কে তার জানা নেই এবং সে জানতেও চায় না। তাকে অফিসে দেখে অফিসের সবাই অবাক হয়ে গেল। যে মেয়ের কাল বিয়ে হবার কথা কিন্তু বিয়ে হলো না, সেই মেয়ের ঘরে কান্নাকাটি না করে ঘরে লুকিয়ে না থেকে সোজা অফিসে চলে আসলো। কেউ নীলার এমন কাজ দেখে প্রশংসা করলো, আবার কেউ বাজে মন্তব্য করলো। সব কিছু নীলার কানে আসলো, কিন্তু সে পাত্তা না দিয়ে নিজের কাজে মন দিল। ইরফান আরশিকে নিয়ে অফিসে এসেছে। দুজনে মিলে কাপল ড্রেস পরেছে। ইরফান সকালে না খেয়ে নিজের রুমে চলে এসেছিল খাবার টেবিলে অপমানিত হবার পর। আরশিও তার রুমে চলে আসে। তারপর দুজনে মিলে কিছুক্ষণ কথাবার্তা বলে বাইরে চলে যায় খাবার খাওয়ার জন্য এবং আরশির মার্কেট করা প্রয়োজন সেই জন্য। তারপর দুজনে মিলে অনেকগুলো কাপল ড্রেস কিনলো, কারণ তাদের ধারণা এসব পরে নীলার সামনে ঘুরলে নীলা জেলাস ফিল করবে। নীলা নিজের টেবিলে বসে সিসিটিভি ফুটেজ দিয়ে তাদেরকে আসতে দেখলো। নীলার ঠোঁটে হাসি ফুটে উঠল। সে ভাকা হেসে বলল, আসো ভাইয়া এবং ভাবি আসো, তোমাদের অপেক্ষায় তো ছিলাম। নিচের হলরুমে বসে 3 ভাই মিলে চা খাচ্ছিল এবং নীলার ব্যাপারে কথা বলছিল। তাদের এখন চিন্তা যে নীলা কি সত্যি ঠিক আছে নাকি ঠিক থাকার নাটক করছে। যাই হোক, তারা গার্ডিয়ান, তাদের চিন্তা থাকাটা স্বাভাবিক। আরশির পরিবারের কেউই নেই। মেয়েটা নিজের বড় ভাইয়ের কাছে ছোট থেকে বড় হয়েছে। মা বাবা নেই তার। তার ভাইরা বিদেশে চলে গিয়েছিল যখন সে ক্লাস 10-এ পড়তো। তারপর সে তার মামা মামির কাছে চলে যায় এবং সেখানে থেকেই পড়াশোনা করে। এখন আরশিও তাদের পরিবারের সদস্য হয়ে গেছে। আরশির সম্পর্কেও তো ভাবতে হবে তাদের। অবশ্য আরশিকে অনেক আগে থেকেই তারা নিজেদের মেয়ের মতো মনে করত। স্কুল লাইফ থেকেই আরশি নীলার বেস্ট ফ্রেন্ড। সেই সুবাদে সে অনেকবারই বাড়িতে এসেছিল, তাই সবাই তাকে ভীষণ ভালোবাসতো। আর এখন যেহেতু এই বাড়ির বউ হিসেবে এসেছে, হিসেবে তাকে তার প্রাপ্য মর্যাদা দিতে হবে। যত যাই হোক, বিয়েটা তো হয়ে গিয়েছে, কেউ চাইলে তো আর অস্বীকার করতে পারবে না। এসবে আলোচনায় করছিল 3 ভাই মিলে, তখন ইরফান এবং আরশি এসে উপস্থিত হলো। সবাই তাদের দিকে দৃষ্টিপাত করল। ইমরান মির্জার মেজাজ বিগড়ে যায়। তিনি কখনো ভাবতে পারেনি তার ছেলে এতটা নির্লজ্জ হবে। এত কিছুর পরেও কত সুন্দর নিজের বউকে নিয়ে ড্যাং ড্যাং করে অফিসে চলে আসলো। আবার দুজনে মিলে একই রঙের পোশাক পরিধান করেছে। ইমরান মির্জার রাগ দেখে যেই না কিছু বলতে যাবে, অমনি নিলয় মির্জা তাকে থামিয়ে দিয়ে বলতে শুরু করলেন, ইরফান, ভালো করেছো তোমার বউকে নিয়ে অফিসে এসেছো। নিজের কেবিনে নিয়ে যাও। ইরফান আরশির হাত ধরে নীলার কেবিনের দিকে যেতে লাগলো। তা দেখে ইমরান খান বলে উঠল, ওইদিকে কেন যাচ্ছ? নিজের কেবিনের রাস্তা কি ভুলে গেছো? মানলাম চোখে বসে আছো, তাই বলে নিজের ভালো কি সে তা দেখতে পাচ্ছ না, কিন্তু নিজের কেবিনের কোনটা অন্তত তা তো চিনবে। আরশির মুখে অন্ধকার নেমে আসে শ্বশুরমশাইয়ের কথা শুনে। সব কথাতে সবাই তাকে টানবে এবং তাকে ছোট করে নীলাকে বড় করবে। ইরফানের ঠিক ভালো লাগলো না নিজের বাবার বলা কথাগুলো। এইভাবে সবার সামনে সে বিরক্ত বোধ করল এবং চোখ মুকুচকে বলল, কেন? একদিন না একদিন তো এই কেবিন আমারই হবে, তাই এখনই চলে যাচ্ছি। ইরফানের এমন লাগামহীন কথায় উপস্থিত তার বাবা এবং চাচারা নিজের বসার আসন থেকে উঠে পড়লেন। তারা বুঝতেই পারছে না এত কিছুর হবার পরেও ইরফান কি করে এই আশা করছে। এমন সময় নিজের কেবিন থেকে নীলা বের হয়ে আসলো। নীলাকে সেই কেবিন থেকে বের হতে দেখে আরশি বলে উঠল, অন্যের কেবিন তুই কি করছিস? জানিস না এইটা ইরফানের কেবিন? নাকি জেনে বুঝি ইচ্ছে করে করছিস এমনটি? নীলা আরশির কথার উত্তর না দিয়ে গুনগুন করে গান গাইল। তার ভাইয়া और भाभी को बधाई हो बधाई। গাওয়া গান শুনে ইরফান আর আরশির মুখ কালো হয়ে গেল। তারপর নীলা বলতে শুরু করলো, ভাবি, আমি জানতাম না যে আপনি চোখে দেখেন না। এটা আপনার স্বামীর কেবিন না, এটা আমার কেবিন। আপনার স্বামীর কেবিন তো ওই যে ওর ডান দিকে। ইরফান অবাক হয়ে বলল, হ্যাঁ, আমার কেবিন ডান দিকে ঠিকই, কিন্তু তুই তো বলেছিলি তোর এইসব ব্যবসা বাণিজ্য ভালো লাগে না, তাই আমার নামে করে দিবি। তাহলে কেন আজ আমার কেবিনে এসে বসেছিস? আজই তো আমার নামে সব কিছু লিখে দেওয়ার কথা ছিল, তাহলে করে দে আমার নামে।
ইরফানের কথায় নীলা অট্ট হাসিতে ফেটে পড়ে। তার হাসি দেখে সবাই অবাক নয়নে তার দিকে তাকিয়ে থাকে। তাকে এখন কিছুটা ভয়ঙ্কর দেখাচ্ছে। নীলা হাসতে হাসতে বলল, তোমার নামে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি এখনো তো তোমার নামে দিইনি, আর ভবিষ্যতেও দেব না। নীলার এমন প্রত্যাখ্যানে ইমরান মির্জা বেশ খুশি হলেন। তিনি চান না তার প্রতারক ছেলে নীলার অধিকার ভোগ করুক। ইরফান আর আরশি অবাক হয়ে গেল। ইরফানের মাথার আগে ফেটে যাচ্ছে। সে হুঙ্কার দিয়ে বলে উঠল, মানেটা কি? তুই কথার খেলাপ করবি? মির্জা পরিবারের বড় মেয়ে নিজের কথার খেলাপ করেছে, সেও দিন শেষে প্রতারণা করছে। এতটাই খারাপ দিন আসলো তোর যে তুই কথার খেলাপ করলি? কই গেল তোর ডায়লগ? কি জানি বলতি? নীলা মির্জা এক কথার মানুষ, সে তার কথার খেলাপ করে না। তাহলে এখন কেন করেছিস?